কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা বলছে। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমরা দেখলাম যে গত 14 তারিখ শনিবার, আজকে সোমবার, এর আগে শনিবার দিন বিরোধী দলনেতা বলেছিলেন যে নির্বাচন কমিশনের কাছে অনেক ক্ষমতা থাকলেও তা তারা প্রয়োগ করছে না, খালি বারংবার তারা সময় দিচ্ছে। এই সময় দেওয়ার কোনো অর্থ নেই। নির্বাচন কমিশন এই যে ধীর গতিতে কাজ, তা নিয়ে কার্যত প্রশ্ন তুলে দিয়েছিলেন বিরোধী দলনেতা। তারপরেই আমরা দেখলাম কমিশনের সক্রিয়তা। কমিশন প্রথমে বলল যে 7 জন যে সরকারি আধিকারিক তাদের কাজে ত্রুটি রয়েছে এবং তাদের জন্য পদক্ষেপ করতে হবে, সেই পদক্ষেপ করার জন্য রাজ্যকে বলল, এবং তারপরে আমরা দেখলাম কমিশন নিজেই পদক্ষেপ করে ফেললো এবং সরকারি যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব থেকেও তাদের সাসপেনশনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কমিশন। ফলে বিরোধী দলনেতার বক্তব্যের পরেই কি তাহলে কমিশন সক্রিয় হলো, এরকম একটা প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। আরেকটি বিষয়, যে শুনানি চলছিল, যে শুনানিতে যে সমস্ত ডকুমেন্টসগুলো প্লেস করতে হতো একজন নাগরিককে যে তিনি নাগরিক সেটা প্রমাণ করার জন্য, তার মধ্যে অন্যতম 11 নম্বর যে নথিটা ছিল সেটা হচ্ছে গিয়ে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের যে আবাস যোজনার ক্ষেত্রে যে সার্টিফিকেটটা দেওয়া হয়, যে শংসাপত্র দেওয়া হয়, সেই শংসাপত্রকেও গ্রাহ্য নথি হিসেবে 11 নম্বর পয়েন্টে ছিল। কমিশন তো 12টা পয়েন্ট দিয়েছিল যে যে নথিগুলো দেখালে একজনকে ভোটার হিসেবে চিহ্নিত করতে পারবেন তারা, সে 11 নম্বর পয়েন্টে সেটা ছিল। 21শে জানুয়ারি এই বিষয়ে নির্বাচন কমিশনের রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার তিনি জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখে জানতে চেয়েছিলেন যে বাংলার বাড়ি আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা, এই সমস্ত খাতে যারা টাকা পেয়েছেন সরকারি খাতে, তাদের কি তাহলে এই ভোটার হিসেবে গণ্য করা যেতে পারে সেই নথি পেলে? 21শে জানুয়ারির পর আজকে তার জাতীয় নির্বাচন কমিশন চিঠি দিয়ে জানাচ্ছে না, ওই সমস্ত নথি গ্রাহ্য করা হবে না। তাহলে এখন তো শুনানি পর্ব সমাপ্ত হয়ে গিয়েছে, তাহলে কি হবে? এই প্রশ্নগুলো উঠছে এবং রাজ্য সরকার এই ক্ষেত্রগুলোতে একদিকে কমিশনের সিদ্ধান্ত সাসপেনশনের, অন্যদিকে শুনানির ক্ষেত্রে যে নথি সেই নথিকে অস্বীকার করা, এই সমস্ত ক্ষেত্রে রাজ্য সরকার কি করবে? বিরোধী রাজনৈতিক দলগুলির বা কমিশনের ভূমিকা নিয়ে একটু মূল্যায়ন, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। বাংলা বলছেন মঞ্চে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডক্টর কৌশিক বিশ্বাস, রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অশোক ভট্টাচার্য, রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র অরিজিৎ বক্সি, এবং রয়েছেন সিপিআই এর মুখপাত্র সৈকত গিরি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি একেবারে নির্বাচন কমিশন থেকে সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দরের কাছেও আমরা সর্বশেষ আপডেট নেব, কিন্তু যেটা জানাবো একদম প্রথমে, এই যে ইলেকশন কমিশনের পক্ষ থেকে সাসপেন্ড করা হলো সরকারি আধিকারিকদের, তার ক্রনোলজিটা কি ছিল, ঠিক কিসের ভিত্তিতে সাসপেনশন করা হলো এবং কারা কারা সেই ব্যক্তি, দেখে নেব এই প্রতিবেদনের মাধ্যমে। ভোট যত এগিয়ে আসছে ততই চড়ছে উত্তাপ। কাজে গাফিলতির অভিযোগ এনে রাজ্যে আরো 7 আধিকারিককে সাসপেন্ড করল ইসি। এই 7 জন এআরওর কাজে নিযুক্ত ছিলেন, কিন্তু তারা পর্যবেক্ষকদের নির্দেশ না মেনে কর্তব্যে অবহেলা করেছেন বলে অভিযোগ। এই 7 জনের মধ্যে মুর্শিদাবাদের 3 জন, দক্ষিণ 24 পরগনার 2 জন ও জলপাইগুড়ি ও পশ্চিম মেদিনীপুরের 1 জন করে এআরও রয়েছেন। মুর্শিদাবাদের 3 জনের মধ্যে একজন হলেন শামশেরগঞ্জের কৃষি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শেফাউর রহমান, ফারাক্কার রেভিনিউ অফিসার নীতিশ দাস, সুতির এডি মুর্শিদ আলম। দক্ষিণ 24 পরগনার 2 জন হলেন ক্যানিংয়ের জয়েন্ট বিডিও সত্যজিৎ দাস ও এফইও জয়দীপ কুণ্ডু। কমিশনের কাঠগড়ায় রয়েছেন ময়নাগুড়ির মহিলা উন্নয়ন আধিকারিক ডালিয়া রায়চৌধুরী ও ডেবরার জয়েন্ট বিডিও দেবাশিস বিশ্বাস। কমিশনের অভিযোগ নথি বিকৃত করা হয়েছে। পর্যবেক্ষকরা আপত্তি জানানো সত্ত্বেও সেই নথি আপলোড করা হয়েছে। সে কারণেই 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 13 ধারা অনুযায়ী ওই 7 জনের বিরুদ্ধে গুরুতর খারাপ ব্যবহার, কর্তব্যে অবহেলা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ চাপানো হয়েছে। বিষয়টি নিয়ে সরব হয়েছে তৃণমূল। তাদের অভিযোগ, বাংলায় ভোটারদের বাদ দিতে বিজেপির বি টিম হিসেবে কাজ করছে কমিশন। কত এই আরো আছে, তার মধ্যে 7টা কাকে ধরেছেন কি জন্যে? নিজেদের নিজেদের মানে কি বলবো আর কি, নিজেদের যে ওনাদের একটা দায় দিয়ে দিয়েছে বোধহয় ভারতীয় জনতা পার্টি, যে কাউকে আপনাকে সাসপেন্ড করতে হবে। তাই এত গুড়গুড় 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 হলো, আসতে যাচ্ছে হলো, তারপর পেলো 7টা। আর সেই 7টাও অত্যন্ত সবই দেখবেন, পরে দেখবেন, আমার আগে থেকে বলা উচিত নয়, দেখবেন পরে কি হচ্ছে। এটা
ভয় দেখানো, হুমকি দেয়া এসব চলছে। ইলেকশন কমিশন এতদিন চিফ সেক্রেটারিকে অ্যাডভাইস করছিলেন, এইটা পুরো এসআইআর প্রক্রিয়াতে প্রথম ইলেকশন কমিশন তার পাওয়ার এক্সারসাইজ করেছে। এরপরে ইলেকশন কমিশন চাইলে এফআইআর করতে পারেন, এবং যে ইয়ারোরা 7 জন সাসপেন্ড হলেন আমরা জানি খুব বৈধভাবে উপযুক্ত কারণে করেছে। এরা ফেক স্কুল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করেছেন, এরা প্যান কার্ড অ্যাকসেপ্ট করেছেন, এরা এরা অ্যাকসেপ্ট করেছেন নোটারির কাছে এপিডভিট। ইলেকশন কমিশনের যে 13টি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে ভায়োলেট করেছেন এরা। এসআইআর এর কারণে গত বছরই 4 আধিকারিককে সাসপেন্ডের নির্দেশ দিয়েছিল কমিশন। ভোটার তালিকায় ভুয়ো নাম তোলার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। ওই 4 জন হলেন ময়না ও বারুইপুর পূর্বের ইআরও এআরও। তাদের বিরুদ্ধে এফআইআর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল জেলা শাসকদের। তবে নবান্ন জানিয়েছিল এত বড় অপরাধ তারা করেননি যে এফআইআর করতে হবে। সেই চাপানুতোর এখনো চলছে। এর মধ্যেই নতুন করে আরো 7 আধিকারিককে সাসপেন্ড করে ব্যবস্থা নিতে বলল কমিশন। ফলে সুপ্রিম কোর্টে শুনানির আগে নয়া সংঘাতে রাজ্য কমিশন। কলকাতা টিভি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর রয়েছেন এই মুহূর্তে কমিশনের অফিসে, সরাসরি চলে যাব সেখানে। সত্য, যেটা জানতে চাইবো, আজকে দুটো তো জায়গা রয়েছে। এক হচ্ছে গিয়ে এতদিন বাদে 21শে জানুয়ারির পর আজকে চিঠি পাঠিয়ে জানানো হলো যে ওই আবাস যোজনা সংক্রান্ত সেই সমস্ত শংসাপত্রগুলো একটাও ভ্যালিড নয়। একটা এটা দিক, আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে 7 জনের সাসপেনশন। আমি প্রথমে 7 জনের সাসপেনশন নিয়ে জানতে চাইবো যে হঠাৎ করে এই তৎপরতা কেন কমিশনের, কি বলছে কমিশন? দেখো, একেবারে নজিরবিহীন ঘটনা বলা যেতে পারে। তার কারণ সরাসরি নির্বাচন কমিশন সাসপেন্ড করে ইতিমধ্যেই করেছে রাজ্যের এই 7 আধিকারিককে, যারা এইআরও পদে এসআইআর এর দায়িত্বে ছিলেন। সেক্ষেত্রে যে অভিযোগ তাদের বিরুদ্ধে এসেছে বলে কমিশন নজরে এনেছে তা হলো তাদের কর্তব্যে গাফিলতি। শুধু তাই নয়, কমিশন জানাচ্ছে যে এই এইআরওরা যে তথ্য আপলোড করেছেন ইসিআই নেট পোর্টালে, সেই তথ্য কিন্তু ত্রুটিযুক্ত ছিল। অর্থাৎ সেই তথ্য ভুল তথ্য থাকার কারণে তাদেরকে অবজারভার অর্থাৎ পর্যবেক্ষক তাদেরকে এখানে রিমার্কস লেখা হয়েছিল, এবং তারপরেও কিন্তু তারা সেই ভুল তথ্য সেখান থেকে তারা সংশোধন করেননি। অর্থাৎ একইভাবে সেই ভুল তথ্য তারা আপলোড করেছেন। সেই বিষয়টি কমিশনের নজরে আসার পর সরাসরি তাদেরকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। এবং কমিশন যে যুক্তি দিচ্ছে যে 1993 সালে সুপ্রিম কোর্টের একটি মামলার পরিপ্রেক্ষিতে সেখানে সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশন এবং ডিওপিটি তাদেরকে একটা নির্দেশ দেওয়া হয়েছিল, এবং 2000 সালে সেই রায় সুপ্রিম কোর্টে জানায় যে কোনো ধরনের যদি এই ধরনের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেয় তাহলে ডিওপিটির সঙ্গে কোনো রকম আলোচনার প্রয়োজন নেই, সেই সিদ্ধান্তকে মানতে হবে ডিওপিটির। অর্থাৎ কমিশন যদি চায় তাহলে সরাসরি সে রাজ্যের কোনো আধিকারিককে সাসপেন্ড করতে পারে। এবং নজিরবিহীন ঘটনা এই কারণেই বলা হচ্ছে, এর আগেও বিহারের এসআইআর প্রক্রিয়া হয়েছে, সেখানে কিন্তু সরাসরি নির্বাচন কমিশন কোনো রাজ্যের কোনো আধিকারিককে এভাবে সাসপেন্ড করেনি, যেটা এ রাজ্যের ক্ষেত্রে দেখা গেল যে প্রথমবার। এবং কমিশন জানাচ্ছে যে এর আগে নির্বাচন কমিশনের তরফে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি ভার্চুয়াল যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে সরাসরি ডিইওদেরকে জানিয়েছিলেন, এবং তাদের মাধ্যমে এইআরওদের জানিয়েছিলেন যে কোনোভাবেই যাতে ভুল তথ্য আপলোড করা না হয় সেই বিষয়টি নজরে রাখতে তাদেরকে সতর্ক করা হয়েছিল। এবং এর আগেও বারুইপুর পূর্ব এবং ময়না এই 2 বিধানসভার 2 ইআরও এবং 2 এইআরও তাদেরকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে। সরকার তাদেরকে সাসপেন্ড করেছিল, কিন্তু তাদের বিরুদ্ধে এফআইআর না করায় পূর্বতন মুখ্য সচিব মনোজ পান্তকে যেরকম জাতীয় নির্বাচন কমিশন ডেকে পাঠিয়েছিল, বর্তমানে 2 দিন আগেও বর্তমান মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকেও ডেকে পাঠানো হয়েছিল। ফলে গোটা বিষয়টি নিয়ে কমিশন যে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এবং ইআরও এবং এইআরওদের ভূমিকা যে যথেষ্ট গুরুত্বপূর্ণ, সেই বিষয়টি যেরকম জাতীয় নির্বাচন কমিশন নজরে রেখেছিল, এই 7 জন এইআরওর সাসপেন্ডের ঘটনা কিন্তু সেটাকে আজকের এই সিদ্ধান্তের পর রাজ্য সরকারের পক্ষ থেকে কমিশনকে কোনো চিঠি পাঠিয়ে জানানো হয়েছে যে এই কমিশন যে 7 জনকে সাসপেন্ড করছে তার ভিত্তিতে রাজ্য সরকারের কি প্রতিক্রিয়া, সেটা কি রাজ্য পক্ষ থেকে এখনো কোনো চিঠি এসেছে? দেখো, এখনো পর্যন্ত রাজ্যের তরফে কোনো চিঠি আসেনি। তবে শুধু যে তাদের এসআইআর এর দায়িত্ব থেকে সরানো হয়েছে এমনটা নয়, সরকারি পদে যে পদে তারা ছিলেন সেখান থেকেও কিন্তু তাদেরকে সাসপেন্ড করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে।
সত্য আরেকটি বিষয় জানতে চাইবো যে এই যে 21শে জানুয়ারির পর আজকে যখন শুনানি পর্ব শেষ হয়ে গিয়েছে, যেটা নিয়ে আজকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আমরা দেখেছি প্রেস কনফারেন্সও করেছে, সেখানে তারা এতদিন বাদে একটা চিঠি দিয়ে জানালেন যে ওই আবাস যোজনা সংক্রান্ত শংসাপত্রগুলো গ্রাহ্য করা হবে না ভ্যালিড নথি হিসেবে। সে বিষয়ে কমিশনের কোনো বক্তব্য আছে যে কেন এতদিন বাদে এটা জানানো হলো? দেখো, নির্বাচন কমিশন আজকে একটি সংশোধনী ক্লারিফিকেশন এনেছে এবং সেই ক্লারিফিকেশন তারা রাজ্যের সিইওকে জানিয়েছে। সেখানে কি বলা হয়েছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা এবং বাংলার বাড়ি, এই যে তিনটি প্রকল্প, সেখানে যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের যে নথি রয়েছে, অর্থাৎ আর্থিক বরাদ্দের যে নথি, সেই নথি এসআইআর এর শুনানিতে বৈধ নথি হিসেবে গ্রাহ্য করা হবে না। সেখানে প্রশ্ন উঠছে ভোটারদের একাংশের মধ্যে খুব স্বাভাবিকভাবেই, ইতিমধ্যেই কখন শুনানি প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে, যেটা 7 ফেব্রুয়ারি পর্যন্ত ছিল সেটা এক্সটেন্ড করা হয়েছিল, সেটা এক্সটেন্ড করে 14 ফেব্রুয়ারি হয়েছিল, অর্থাৎ শুনানি প্রক্রিয়া শেষ। তারপরে কিভাবে নির্বাচন কমিশন এই ধরনের সংশোধনী নিয়ে আসে সেটা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। তাহলে প্রশ্ন হচ্ছে সেই ভোটারদের একাংশের যে যারা ইতিমধ্যেই এই প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা এবং বাংলার বাড়ি প্রকল্পের যে এই আর্থিক বরাদ্দের নথি তারা শুনানিতে জমা দিয়েছেন, তারা কি চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ হবেন? কমিশন বলছেন তাদের নাম, তারা যদি একমাত্র নথি হিসাবে এই ইন্দিরা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের আর্থিক বরাদ্দের নথি জমা দিয়ে থাকেন, তাহলে তাদের নাম বাদ যাবে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। এই প্রশ্নটাই কিন্তু তাদের ভাবাচ্ছে। সেক্ষেত্রে যদি তারা বিকল্প নথি জমা দিতে পারেন, সেই সংস্থান কিন্তু নির্বাচন কমিশন এখনো রাখেনি। কেননা কমিশন সূত্রে যেটা আমরা সর্বশেষ আপডেট পেয়েছি যে আপলোডিং এর যে তাদের যে ডেডলাইন ছিল, অর্থাৎ নতুন করে তথ্য জমা দেওয়ার কিন্তু আর কোনো ব্যবস্থা নেই। তাহলে এই যে বিপুল সংখ্যক ভোটার, বেশ কিছু সংখ্যক ভোটার যারা শুধুমাত্র কমিশনের যে নির্দেশ ছিল, যে গাইডলাইন ছিল, যেখানে তারা সরকারি সম্পত্তি বা জমির নথি হিসেবে এটাকে গ্রাহ্য করেছিল, তাহলে হঠাৎ করে তারা কেন একেবারে শুনানি প্রক্রিয়া শেষ হওয়ার পরে এই ধরনের ক্লারিফিকেশন নিয়ে এলো, সেটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। যে বক্তব্য আমরা শুনলাম নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তার ভিত্তিতেই আসবো আমাদের আজকের আলোচনায়। প্রথমত তৃণমূল কংগ্রেসের কাছে আসবো। এই যে 7 জনকে সাসপেন্ড করে দিল কমিশন, কিভাবে দেখছেন? দেখুন, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মনে করি এটা একটি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার খেলায় কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশন নেমেছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন এখন সম্পূর্ণরূপে বিজেপির বি টিম হিসেবে কাজ করছে। যে সমস্ত আধিকারিকরা বাংলার ভোট রক্ষার্থে লড়াই করেছেন, অবৈধভাবে ভোটারদের নাম কাটতে রাজি হননি নির্বাচন কমিশনের চাপে, তাদেরকে বেছে বেছে ষড়যন্ত্র করে টার্গেট করে প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে। এর বাইরে এটা আর কিছুই নয়। আমাদের দুটো বক্তব্য খুব পরিষ্কার। 1 নম্বর হচ্ছে আদর্শ আচরণবিধি এখনো পর্যন্ত চালু হয়নি। সেই সময় কি ওনারা এসআইআর এর কাছ থেকে হয়তো সরাতে পারেন, সেই এখতিয়ার ওনার আছে। রাজ্য সরকারের পদ থেকে সরাতে পারেন কিনা সেটা খুব সম্ভবত রাজ্য সরকার ক্লারিফিকেশন দিয়ে বলবেন। পথে যাবেন? আমরা তৃণমূল কংগ্রেস, দেখুন, রাজ্য সরকারের মুখপাত্র হিসেবে তো আমি নই, আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলতে পারি। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দ্ব্যর্থহীন ভাষায় জানাচ্ছি, এই 7 জন এইআরও থেকে শুরু করে নন্দিনী চক্রবর্তী থেকে শুরু করে যে সমস্ত আধিকারিকদের তারা ডাকছেন এবং ব্যবস্থা করছেন, আমরা তাদের পাশে আছি। আমরা তৃণমূল কংগ্রেস সর্বতভাবে তাদের পাশে আছি। একটা প্রশ্ন, এটা কি মনে হয় না এই যে 7 জনকে এতবার চিঠি চাপাটি দেওয়া হলো যে তারা ভুল তথ্য আপলোড করছেন, মনে হয় না যে এই জিনিসটা, এই অভিযোগটা আসারই কথা ছিল না? দেখুন, এই অভিযোগ আপনারা নিজেরাই একটা কথা বলুন, নির্বাচন কমিশন নিজেরা কতবার তাদের আইন বা নিয়ম পরিবর্তন করেছেন? তাদের এই বিএলও অ্যাপেই তারা 22 বার চেঞ্জ এনেছেন, 22 টাইমস। ফলে যে নির্বাচন কমিশনের নিজেদেরই ঠিক নেই। আজকে আপনারা দেখছেন, পৃথিবীতে কোথাও শুনেছেন যে প্রক্রিয়াটা শেষ হয়ে যাওয়ার পর তার নিজেরই বলা ভ্যালিড ডকুমেন্টকে সে আজকে বলছে সেটা ভ্যালিড নয়? সেটা এই জিনিস অবান্তর, অবাস্তব, স্বৈরাচারী, যার জন্যই আমরা বলছি এটা রাজনৈতিক প্রতিহিংসামূলক। আমি আসবো রাজ্য বিজেপির মুখপাত্রের কাছে। আমরা জানি ভারতীয় জনতা পার্টি রামায়ণ এবং রামকে খুব গুরুত্ব দেয়। অরিজিৎ, একটা বিষয় তো নিশ্চয়ই পড়েছেন আপনি যে হনুমান নিজের ক্ষমতা সম্পর্কে অবহিত ছিলেন না। পরবর্তীকালে মানব সেনার মধ্যে তাকে তার ক্ষমতা সম্পর্কে অবহিত করা হয়, তারপরে তিনি ঝাঁপ দিয়ে ওপারে চলে যান। তাহলে নির্বাচন কমিশনকে কি
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই তার ক্ষমতা সম্পর্কে অবহিত করলেন শনিবার দিন, আর সোমবার দিন তিনি অ্যাকশন নিয়ে নিলেন। ব্যাপারটা কি এরকম? দেখুন, আমি কোনো ডিবেটেই বক্তব্য মানে সঞ্চালকের টপিকের বাইরে যাই না, কিন্তু আজকে শুরু করার আগে একটা 10 সেকেন্ডের কথা দিয়ে, আজকের দিনে আমাদের পশ্চিমবঙ্গের একজন তরুণ যুবা সাংবাদিক আমাদের অরবিন্দ ভট্টাচার্য, হ্যাঁ সেটাই বলছি, অরবিন্দ ভট্টাচার্য, সে খুব মর্মান্তিকভাবে তার মৃত্যু ঘটেছে। আমি তার আত্মার স্মৃতির উদ্দেশ্যে শান্তি কামনা করি। আর ধিক্কার জানাই সেই লোকগুলোকে যারা একজন তরুণ সাংবাদিকের দেহটাকে দমদম থেকে সাগর দত্ত হাসপাতালে বেওয়ারিশ লাশের মতো একটা টাটা 407-এর পিছনে ফেলে নিয়ে গেল। আমি তাদের ধিক্কার জানাই। আমি আপনার প্রশ্নে ফিরে আসছি, এটা আমার কাছে খুব একটা ইমোশনাল বিষয় ছিল, তাই আমি বলার প্রয়োজন মনে করলাম। দেখুন, আমি এক্ষেত্রে একটাই কথা দিয়ে শুরু করব যে জ্ঞানেশবাবুর যে জ্ঞানোদয় হয়েছে অবশেষে, আমরা যৎপরনাস্তি কিছুটা হলেও খুশি। বিরোধী দলের নেতা তো আজ থেকে না, 3 মাস আগে থেকে যখন ময়না এবং পূর্ব বারুইপুরের ইআরও এবং এইআরও দু জায়গাতেই দুজন করে 4 জনের বিরুদ্ধে ইলেকশন কমিশন স্টেপ নেওয়ার জন্য রাজ্য সরকারকে সুপারিশ করেছিল, বিরোধী দলনেতা তো সেদিন থেকে বলছেন যে নির্বাচন সংক্রান্ত যে কোনো কাজে যদি অবহেলা হয় বা ত্রুটি হয় তাহলে অ্যাকশন নেওয়ার সম্পূর্ণ অধিকার ইলেকশন কমিশনের রয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি বারে বারে বলেছি যে ইআরও বা এইআরওরা ত্রুটিযুক্ত কাজ করছেন, যে বিএলওরা দুর্নীতিগ্রস্তভাবে, এই ত্রুটিটার ভিত্তিটা কি? দেখুন, ত্রুটির ভিত্তি যেটা আমরা ইলেকশন কমিশনের বক্তব্য থেকে জানতে পারছি, যে এই যে যারা ইআরও যারা রয়েছেন তারা যে ইলেকশন কমিশনের যে 11টি এবং পরবর্তীকালে যুক্ত হওয়া 12টি ডকুমেন্ট, 50 বার চেঞ্জ হচ্ছে, বিএলও অ্যাপটা 22 বার চেঞ্জ হয়ে যাচ্ছে, কি করে হবে তাহলে? না, বিএলও অ্যাপের কথা যদি বলেন যে এখানে ডকুমেন্ট নিয়ে আলোচনা হচ্ছিল, এটা তো স্বাভাবিক রয়েছে। ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টের কাছ থেকে প্রায় 5 থেকে 7 বার বিভিন্ন রকম নির্দেশিকা পেয়েছে এবং সেটাকে রেফার করেই বারে বারে তাকে তার গতিবিধি পরিবর্তন বলতে অ্যাডিশন করতে, যেমন ধরুন আধার কার্ডের ব্যাপারটা আগে ছিল না, সুপ্রিম কোর্ট যখন বললো যে না, আধার কার্ডকেও 12তম ডকুমেন্ট হিসাবে এন্ট্রি দিতে হবে, কিন্তু আধার কার্ড শুধু দিলে হবে না, যদি কেউ আধার কার্ড দেয় তাহলে তার নাগরিকত্বের পরিচয়পত্র হিসাবে আরো কোনো একটা ডকুমেন্ট দিতে হবে। ইলেকশন কমিশন স্বাভাবিকভাবেই সেটাকে অক্টোবরের আগে কমপ্লিট হয়ে গেছে, আর 4 নভেম্বর শুরু হয়েছিল এই এসআইআর কাজ। এসআইআর এর কাজ যদি নভেম্বরে শুরু হয়, তারপরে তো 22 বার চেঞ্জ হয়েছে অরিজিৎ। এগ্রিড। এখানে একটা কথা রয়েছে, এই যে আজকে চেঞ্জ করার কথা বলছেন, ক্ল্যারিফিকেশন, একটা কথা খুব সহজভাবে ভাবুন তো, ধরুন ডিসেম্বর মাসের 25 তারিখে কোনো জায়গা থেকে ইলেকশন কমিশনের কাছে একটা একটা চিঠি গেছিল যে আমার বান্ধবী, আমার প্রেমিকা আমাকে গ্রিটিংস কার্ড পাঠিয়েছে, সেই কার্ডটা আমি নথি হিসাবে দিতে চাই। ইলেকশন কমিশন যদি সেটা ক্ল্যারিফাই করে যে না, কোনো সময় এসে যে না, এটা নথি হিসাবে হতে পারে না, এটা কি নতুন কিছু হলো? বড় কথা হলো যে ডকুমেন্টগুলো অ্যাকসেপ্টেবল তার তালিকা তো ইআরও, এইআরও, বিএলওদের কাছে পুরো ডিটেলসে রয়েছে। তারা কেন তার বাইরে গিয়ে নিজের বুদ্ধি খাটিয়ে ইলেকশন কমিশনের কথাকে উপেক্ষা করে এই প্যান কার্ড বা যে ধরনের অন্যান্য অযোগ্য ডকুমেন্টগুলোর কথা বলা হচ্ছে, তারা কি করে অযোগ্য ডকুমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে অযোগ্য ভোটার এই তথ্য, এবং তার পাশাপাশি নির্বাচন কমিশন ও রাজ্যের যে ভূমিকা তে নিয়ে বিরোধীরা কি ভাবছে? আমরা বিরোধীদের বক্তব্য শুনবো বাম এবং কংগ্রেসের কথা, কিন্তু তার আগে একটা ছোট বিরতির সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। আজকে কমিশনের পক্ষ থেকে 7 জন ইআরওকে সাসপেনশনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার প্রেক্ষিতে সিপিআই এর প্রতিক্রিয়া আমি জানতে চাইব, কতটা অতি সক্রিয়তা, কতটা সঠিক, কি মনে হয়? না, এত দেরি কেন? এসআইআর এর সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে গেল। যদি কোনো অনিয়ম হয়ে থাকে, নির্বাচন কমিশন যদি কোনো অনিয়ম খুঁজে পায়, এসআইআর এর শেষ মুহূর্তে কেন? এটা কি ওই রকম একটা বিষয় যে মুস্তারা বানুর করা মামলা, তার মামলার হিয়ারিং দিনের পর দিন চলছে, হঠাৎ করে মাননীয়ার ইচ্ছে হলো যে গিয়ে একটু ক্ষীর খেয়ে আসি, একটু অভিনয় করে আসি। সেরকম ঠিক একইভাবে নির্বাচন কমিশন দেখলো যে এসআইআর এর শেষ মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বিজেপির নেতার টার্গেট বেঁধে দেওয়া 1 কোটি নাম ছুতে পাচ্ছি না, একটু আগে থেমে যাচ্ছি, টার্গেট যখন ফুলফিল হচ্ছে না, তখন একটা বাইনারি রাজনীতি তৈরি করে দিয়ে জেলা শাসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলাম। কেন সাহস হলো না ফারাক্কায় তৃণমূলের নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে? কেন সাহস হলো না যারা বিডিও অফিস ভাঙচুর করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে? কেন সাহস হলো না যে তৃণমূলের নেতারা প্রকাশ্যে হুমকি দিলেন নির্বাচনের কমিশনে এসআইআর এর কাজে যুক্ত আধিকারিকদের হুমকি দেওয়ার পর?
এই আসল বিষয়টা হচ্ছে জেলা শাসক পুলিশ এগুলো জানো তো আমাদের রাজ্যে না খুব একটা সহজ প্রক্রিয়া হয়ে গেছে বলিকা পাঠা করা। ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত তৃণমূলের নেতাকে রেহাই দিতে হবে, বলিকা পাঠা কে হবে? সিভিক ভলান্টিয়ার। আনিস খান কোনো অভিযুক্ত পুলিশ সুপার, তাকে বাঁচাতে হবে, বলি কে হবে? সিভিক ভলান্টিয়ার। এ রাজ্যে এসআইআর এ অভিযুক্ত কেন সাহস হলো না, কি মনে করে সিপিআই? দিল্লির বিজেপি নেতারা রঙ্গহেলনে কংগ্রেস চলছে। কি দিল্লির মনে করে? বিজেপি নেতারা বলেছে দিদিকে বেশি সরাসরি ডিস্টার্ব বলে করো না, দিচ্ছে। এসআইআর এর কংগ্রেস রক্ষা কি মনে কবচ করে? দিয়ে দিয়েছি, আরজিকর থেকে নজর ঘুরে গেছে, মমতার চুরি থেকে নজর ঘুরে গেছে, দেখি, পিসি দেখি। ভাইপোর দুর্নীতি থেকে নজর ঘুরে গেছে। দেখি কংগ্রেস, অশোক ভট্টাচার্য। অপারেশন সাকসেসফুল বাট পেশেন্ট ডেড। সব হয়ে গেল, নাটক চললো, একটা 7 জনকে সাসপেন্ড করলো। এর আগেও তো আমরা দেখেছিলাম নির্বাচন আসলে নির্বাচন কমিশন কখন ডিএম সরিয়েছে, কখনো এসপি কে সরিয়েছে, কখনো এসডিও কে সরিয়েছে, তারপরে নির্বাচন হয়েছে, তারপরে রক্ত ঝরেছে, তারপরে আপনাদের সাংবাদিকরা মার খেয়েছে। বেশি দিনের কথা না, কত লোকসভার কথা, সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে। বাংলার মানুষ চান শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করুক নির্বাচন কমিশন। বাংলার মানুষ চান কমিশনের ভূমিকাটা কংগ্রেস কিভাবে দেখছে? সন্ত্রাস বলতে দিন, সন্ত্রাস মুক্ত নির্বাচন তা সুনিশ্চিত করুন নির্বাচন কমিশন। Right. বাংলার মানুষ চান কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এটা আমরা জানি সঠিকভাবে অশোকদা। ডিপ্লয়েড হোক। তা না করে যেটা চলছে সেটাকে বলা হয় পলিটিক্যাল সিম্বায়োসিজম। দুটো পরজীবী একে অন্যকে বেঁচে থাকার রসদ দিচ্ছে। কখনো তৃণমূল অক্সিজেন যোগাচ্ছে বিজেপিকে, কখনো বিজেপি এবার অক্সিজেন যোগাচ্ছে তৃণমূলকে। বাইনারিটাকে এখানে কমিশনকে ব্যবহার করা হচ্ছে। কমিশনকে ব্যবহার তো আজকে থেকে নয়, আমরা কোনো ঢাকঢাক গুড়গুড়ের ব্যাপার নয়। দুটো ঐতিহাসিক তাহলে এই সাসপেনশনটা সাংবাদিক কেন সম্মেলন করলো করে কমিশন? সেটার পেছনে রাজনৈতিক সাংবাদিক উদ্দেশ্যটা সম্মেলন কি? করে রাহুল গান্ধী দেখিয়ে দিয়েছেন জ্ঞানেশ আমরা কুমার জানি, আমি বলছি তার এই নেতৃত্বে ভোট চুরি হয়েছে। সাসপেনশনের পেছনে উদ্দেশ্যটা কি? ওই যে আপনাকে বললাম না, বিরোধী দলনেতা হুমকি দিলেন আর কমিশন অতি সক্রিয় বেশ। হয়ে উঠলো। তার মানেটা তো এটাই, তার মানেটা এটাই দাঁড়ায় যে বাইনারি পলিটিক্সটাকে বাঁচিয়ে রাখতে হবে। দুটো পরজীবী একে অন্যকে রসদ সাপ্লাই করে যাচ্ছে। বুঝলাম, আমি political চারটি symbiosis। রাজনৈতিক দলের বক্তব্য শুনিয়েছি দর্শকদের। এই মুহূর্তে আরেকটি তথ্য যেটা আজকে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে 2,08,870 জন চিহ্নিত অযোগ্য ভোটার রয়েছে। এই যে চিহ্নিত অযোগ্য ভোটার, আমরা বেশ কয়েকদিন ধরেই শুনছিলাম যে বিদেশি ভোটার কত 40 জন লাস্ট নাম পাওয়া গিয়েছিল, তারপরে কিন্তু এখনো পর্যন্ত আর কোনো নাম দেওয়া যায়নি। তো এখন সব মিলিয়ে প্রায় 65,06,000 রয়েছে। এবার এই যে বিদেশি ভোটার নিয়ে যখন কথা হচ্ছে তখন আমাদের কাছে একটা এক্সক্লুসিভ ভিজুয়াল এসছে, যেটা আপনারা এই মুহূর্তে কলকাতা টিভির দর্শকরা দেখতে পাচ্ছেন টেলিভিশনের পর্দায়। বিজেপির কিছু নেতা মালদার ইংলিশ বাজার, ওল্ড মালদা, হাবিবপুর, গাজল, বামুনগোলা এলাকায় সিএ এর আবেদন করে নাম তোলার জন্য স্মার্ট পয়েন্ট কম্পিউটার সেন্টারে বসে এই কাজগুলো করছেন। তার ভিডিও এবং সিএ ফর্ম দেওয়া হচ্ছে, সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। আর কি কি লাগছে মোটামুটি ফর্মটা দেখালে ভালো হবে। ওখানকার ডকুমেন্টস লাগবে, ওখানকার ডকুমেন্টস লাগবে না দাদা। রাজ্য বিজেপির মুখপাত্র অরিজিৎ বক্সির কাছে এই বিষয়ে তার প্রতিক্রিয়া চাইব। আমি অবাক, এটা একটা রিপোর্ট হিসাবে দেখে আমি তো এখানে বসে গলা বড় করে বলছি বিজেপির এটা ঘোষিত নীতি। পূর্ববঙ্গ বা অন্যান্য প্রতিবেশী দেশ থেকে রিলিজিয়াস কারণে পারসিকিউটেড যারা পশ্চিমবঙ্গ বা তথা ভারতবর্ষে রয়েছে, আমরা তাদের দায়িত্ব নিয়ে সিএতে আবেদন করাবো। এর মধ্যে লুকোছাপার কি আছে? তো আমাদের ঘোষিত নীতি। এবং পশ্চিমবঙ্গ যেটা বাঙালি হিন্দুর হোমল্যান্ড হিসাবে শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিষ্ঠা করে গেছেন, শুভেন্দু অধিকারী যেটা বলেও ছিলেন, আমরাও দেখেছিলাম যে লাস্ট মোমেন্টে যে বাংলাদেশের রেজাল্টটা হয়েছে না, সেখানে সীমান্তবর্তী জেলায় কারা জিতেছে? জামাত ইসলামী জিতেছে। এবং সেই সীমান্তবর্তী জেলাগুলোতে যারা এখানে এই মালদার বামনগোলা, গাজল, হাবিবপুর এই সমস্ত জায়গায় যারা এখানে গেছেন না, তারা আবার সকলে যে শরণার্থী হিন্দু এমনটা নন।
এটা তো একটা অদ্ভুত ডাইলেমা হয়ে গেল। আপনি এমন একটা রিপোর্ট দেখালেন যেখানে বড় বড় করে কথাটা ছিল সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যে অ্যাক্ট পরিষ্কারভাবে কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে পরিষ্কার বলে দিয়েছে যে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান এটসেট্রা, যারা অত্যাচারিত শরণার্থী হিন্দু বা অন্যান্য, যারা রিলিজিয়াস কারণে পারসিকিউটেড মাইনরিটি, এক্স্যাক্টলি, তাহলে আমিও সেটাই বলছি। এক মিনিট শেষ করতে দিন। যদি বাংলাদেশ থেকে আসা কোন মুসলিম, পরিষ্কার ভাষায় বলছি মুসলিম, যারা বাংলাদেশে মেজরিটি, তারা যদি কোনোভাবে সিএতে অ্যাপ্লিকেশন করে ভুল করে, বা কেউ ভুল করে করায়, সেটা তো ইনভ্যালিড হয়ে যাবে। এর মধ্যে তো লুকোছাপার কিছু নেই, এর তো কোনো ভ্যালুই নেই। বেশ, দেখি তৃণমূল কংগ্রেস কিভাবে দেখছে। দেখুন, প্রথমেই বলি যে একটু আগের প্রসঙ্গে বলি যে অবৈধ পরিচয়পত্রের জন্য যদি কাউকে দোষী সাব্যস্ত করতে হয়, আজকের পরে প্রথম যাকে দোষী সাব্যস্ত করতে হবে সেটা হচ্ছে জ্ঞানেশ কুমার। তারই বলা এই আবাস যোজনা বা বাড়িগুলো তারা আজকে অবৈধ করে দিল। ফলে এই 7 জন এই আরোর সঙ্গে আমরা দেখব, নিশ্চিত করে আপনারা দেখবেন, জনগণের আদালত জ্ঞানেশ কুমারকে দোষী সাব্যস্ত করবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার বিজেপির কাছে একটা বিনীত প্রশ্ন। এই সিএএ এর মাধ্যমে গত 4 বছরে পশ্চিমবঙ্গের কতজন নাগরিকত্ব পেয়েছেন ফিগারটা জানেন আপনারা? সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে আটকে করে জেনে নিন। সেই ফিগারটা হচ্ছে, আমি যদি খুব ভুল না করি, 163 থেকে 136 এর মধ্যে, অনলি 63 থেকে 136 এর মধ্যে, অনলি গত 4 বছরে। 2019 এ সিএএ মাননীয়ার অনুপ্রেরণায় একজন মুখ্যমন্ত্রী যিনি সিএএ এর মতো একটা আইনকে বারে বারে ডিফাই করার আহ্বান জানিয়েছেন, বলেছেন সিএএ তে অ্যাপ্লাই করবেন না, আপনাদের বিদেশে পাঠিয়ে দেওয়া হবে, এই রকম মিথ্যাচার যে মুখ্যমন্ত্রী করেছেন। বিষয়ে আমরা আলোচনাটা আসবো, যেখানে আজকে হঠাৎ করে কমিশনের পক্ষ থেকে বলা হলো যে এই আবাস যোজনার জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে, কেন্দ্রীয় হোক বা রাজ্য সরকারি, যে সহযোগিতা করা হয় তার যে শংসাপত্র, সেটাকে গ্রাহ্য করা হবে না একটা প্রামাণ্য নথি হিসেবে। এ বিষয়ে কি বলা হচ্ছে কমিশনের পক্ষ থেকে, আজকে ঠিক কি বলেছে, শুনানি শেষ হওয়ার পরে এবং তার প্রেক্ষিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য, দেখে নেব এই প্রতিবেদনের মাধ্যমে। নিজের নির্দেশনামাইকে অগ্রাহ্য করল কমিশন। গত বছর 27 অক্টোবর এসআইআর এর জন্য যে নথি চাওয়া হয়েছিল তার মধ্যে সরকারি জমি বা বাড়ি বরাদ্দের শংসাপত্র নথি হিসেবে গ্রাহ্য হওয়ার উল্লেখ ছিল। কিন্তু সোমবার নতুন নির্দেশিকায় জানানো হয়েছে পিএম আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা এবং বাংলার বাড়ি প্রকল্পের অর্থ সাহায্যের অনুমোদনপত্র নথি হিসেবে গ্রাহ্য হবে না। তৃণমূলের প্রশ্ন, 14 ফেব্রুয়ারি যেখানে শুনানি শেষ হয়ে গেছে, তখন তার 2 দিন পর এই চিঠির অর্থ কী? যারা এই নথি জমা দিয়েছেন সেই নথি কি গ্রাহ্য হবে না? শুনানির সময়ই কেন তা জানানো হয়নি? রাজ্যের শাসক দলের অভিযোগ, বাংলার সঙ্গে শত্রুতা করছে বিজেপি, তাই কমিশনকে দিয়ে এভাবে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে। কবে ক্লারিফিকেশন চেয়েছে? না 21শে জানুয়ারি ক্লারিফিকেশন চেয়েছে ইলেকটোরাল অফিসার, আর সেখানে দেওয়া হচ্ছে কবে? 16ই ফেব্রুয়ারি। তাহলে বুঝুন আমরা বলতে চাই যে গোটা জিনিসটা, এই গোটা প্রক্রিয়াটা শুধু বাংলার জন্য, এই ধরনের তাদের মানুষকে অসুবিধায় ফেলার জন্য এবং নাম কাটার ব্যবস্থা করার জন্য এই ধরনের কাজ করা হচ্ছে। আমরা এর একেবারে সম্পূর্ণত এর বিরুদ্ধাচরণ করি এবং প্রতিবাদ করি। এটা অনারেবল সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডারটাকে অবমাননা করছে এবং আইনকে একটা বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে খালি বাংলার মানুষের নাম কাটার জন্য। 14 তারিখ হিয়ারিং শেষ, লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিং শেষ, আনুষঙ্গিক হিয়ারিং শেষ, মানুষ যা যা দেওয়ার দিয়েছেন, যা যা আপলোড করার করেছেন, আজকে আপনারা 16 তারিখে বলছেন ওটা গ্রহণযোগ্য নয়। এটা কি করে পসিবল হতে পারে? আপনারা এই নোটিশ অনৈতিক এবং অবৈধ। আপনাদের যদি ক্ষমতা থাকতো এই নোটিশটা হিয়ারিং চলাকালীন দিলেন না কেন? বাংলায় এসআইআর নথি হিসেবে অনেকেই আবাস প্রকল্পের নথি জমা দিচ্ছিলেন। এই তথ্য পাওয়ার পরই 21শে জানুয়ারি জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দেন সিইও। আবাস প্রকল্পগুলির আর্থিক অনুমোদনপত্র গ্রহণযোগ্য কিনা তা নিয়ে জানতে চান তিনি। সেই উত্তরই প্রায় 1 মাস পর পাঠিয়েছে কমিশন। তারা জানিয়েছে কমিশন যে নথির কথা বলেছিল তার মধ্যে পিএম আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্প অন্তর্ভুক্ত নয়, তাই এগুলি নথির তালিকায় পড়বে না। কমিশনের এই ভূমিকা নিয়েই বিভ্রান্তি বেড়েছে সব মহলে। তৃণমূল সর্বতোভাবে এর বিরোধিতা করেছে, তবে বিষয়টির নিষ্পত্তি কি সুপ্রিম কোর্টেই হবে তা নিয়ে ধন্দে সব মহল।
কলকাতা টিভি। প্রথমে আসবো কংগ্রেসের কাছে। এই যে এতদিন বাদে বলা হলো যে ওই নথিগুলো গ্রাহ্য করা হবে না, কিভাবে দেখছেন কমিশনের এই সিদ্ধান্তকে? কখনো নির্বাচন কমিশন, কখনো বকলমে বিজেপি, কখনো নোটবন্দির জন্য লাইনে দাঁড় করে দিতে হবে, কখনো এসআইআর এর শুনানিতে হয়রানিদের স্বীকার করতে হবে। আসল ব্যাপারটা হচ্ছে আপনার আমার দেশের কৃষকদের পেটে লাথি পড়ে গেছে, সর্বনেশে চুক্তি করে ফেলেছে বন্ধু ট্রাম্পের সাথে মোদি সাহেব, এবং এপস্টেনের ওই ছিন্ন খঞ্জনার মতো নেচেছিল ট্রাম্পের সবাই। আমি ওটা বাদল দিয়ে বলতে চাই, মানুষের চোখ ঘুরিয়ে দিতে হবে বেকারত্ব থেকে, মানুষের চোখ ঘুরিয়ে দিতে হবে কর্মসংস্থানের সমস্যা থেকে, মানুষের চোখ ঘুরিয়ে দিতে হবে চাকরি নেই, মানুষের চোখ ঘুরিয়ে দিতে হবে কৃষকদের পেটে লাথি মারছে আমেরিকার হাতে সবটাকে তুলে দেওয়ার, মানুষের চোখ ঘুরিয়ে দিতে হবে তৃণমূলের দুর্নীতির থেকে, মানুষের চোখ ঘুরিয়ে দিতে হবে তৃণমূলের চাকরি চুরির থেকে, মানুষের চোখ ঘুরিয়ে দিতে হবে বেকার ভাতার নামে মাপকাঠি কি হবে তার কোনো স্বচ্ছতা নেই তার দিক এই থেকে। সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? এই হঠাৎ করে মানে 21শে জানুয়ারি চিঠি দিয়ে জানতে চাওয়া হলো, আজকে করা হলো, তার মানেটা কি? আজকে 16ই ফেব্রুয়ারি যারা এই নথিগুলোর মাধ্যমে তাদের সমস্ত শুনানি সংক্রান্ত প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিয়েছিলেন, এটা খারিজ হয়ে যাওয়া মানে তারা আর ভোট দিতে পারবেন না। 28 তারিখ চূড়ান্ত শুনানি, ফলে তাদেরকে কিন্তু অযোগ্য ভোটার হিসেবে চিহ্নিত করে দিতে পারবে কমিশন চাইলে। গরিব প্রান্তিক মানুষের হয়রানি বাড়ানোর জন্য এটা পরিকল্পিত চক্রান্ত, অপ্রস্তুত কমিশন খামখেয়ালিপনার মধ্য দিয়ে পুরো এসআইআরটা চালালেন। অল্প সময়ের মধ্যে বাংলার মাটিতে দাঁড়িয়ে এইরকম এসআইআর ছুঁড়ে দেওয়ার প্রথম দিন থেকে আমরা বলেছিলাম যে আসলে নির্বাচন কমিশন, যার মাথায় বসে রয়েছেন জ্ঞানেশ কুমার, যিনি একজন অযোগ্য মানুষ, যার আসল লক্ষ্য ছিল এই রাজ্যের প্রান্তিক, গরিব, মতুয়া, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদিবাসী, সংখ্যালঘু মানুষদের বিভ্রান্ত করা, হয়রানি বাড়ানো। এই রাজ্যের মাটিতে এই আবাসের সার্টিফিকেট কারা বেশি করে জমা দিয়েছে? আপনি যদি খেয়াল করেন, শহুরে এলাকা নয়, গ্রামীণ এলাকায় যারা প্রান্তিক মানুষ, গরিব মানুষ, পরিযায়ী শ্রমিক, তাদের এইটা বাতিল হওয়া মানে আবার একটা নতুন পদ্ধতি কিংবা কোর্টের রায়ের দিকে তাকিয়ে থাকা। এবং এইটাই নির্বাচন কমিশন চাইছে, যাতে বিরোধী দলনেতার 1 কোটি টার্গেট পূরণ করা যায়, যাতে সুপ্রিম কোর্টের রায় নির্বাচনের পরে বেরোয়, কিছু নাম বাদ চলে যায়, আবার তাদের প্রক্রিয়াটা ভোটের পরে যায়। বিজেপি জোর গলায় বলছে যে তারা সিএ এর মধ্য দিয়ে নাগরিকত্ব দেবে। প্রশ্ন হচ্ছে ভোটাধিকার এবং নাগরিকত্ব এক জিনিস নয়। সিএ এর আমি এক সেকেন্ড একটু বলে দিই, সিএ ক্যাম্প করেছিলাম নাগরিকত্ব দেওয়ার কেউ নেই, আমরা পাবলিককে হেল্প করব, আপনার বলার সময় একবার অনেক পাবলিক আপনার হেল্প করে কথা বলবেন, আপনার অশোক কীর্তনের আমরা কেউ আপনার এমএলএ এর বউকে পাবলিকও হেল্প করে দিয়েছে। আসবো এলাকায় আপনার সব এমএলএ গুলোকে পাবলিকও হেল্প করে দেবেন, একবার যান মতো এলাকায় হেল্প করবেন। আমি শেষ করি। আমি বলছি পরিষ্কারভাবে, এই যে বিজেপি চক্রান্ত, নির্বাচন কমিশনের চক্রান্ত, বিজেপির অপপ্রচার, এর ফলে হয়রানি মানুষের বাড়ছে। একটা বড় অংশের মানুষ হয়তো এই 26-এর নির্বাচনের ভোটাধিকার থেকে বঞ্চিত থাকবেন। এর জন্য দায়ী থাকবে নির্বাচন কমিশন, এর জন্য দায়ী থাকবে বিজেপি, আর এর জন্য দায়ী থাকবে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস, কারণ তারা প্রথম থেকে এই আবাসের দুর্নীতিটা ভরাট করে দিয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেই টাকা যখন কাউকে দেওয়া হয়, যেটা যখন ডিসবার্স করা হয়, তখন কি সেটা নাগরিকত্ব না যাচাই করে দেওয়া হয়? যে কোনো মানে টমডিক হ্যারিকে কি এটা দেওয়া হয়? প্রথমত যে রাজ্যে দেওয়া হয়, যারা বেনিফিশিয়ারি, তাদের ডেটাবেসটা টোটালি আসে। আপনি এটা যে জানেন যে ইলেকশন কমিশন এই যে কাজ করছে কাদের সাহায্য নেই, রাজ্য সরকারি কর্মীদের সাহায্য নেই। ঠিক একই রকম ভাবে এই যে বেনিফিশিয়ারি লিস্ট, এর প্রাইমারি ডেটাটা আসে পঞ্চায়েত থেকে, ব্লক থেকে, অর্থাৎ সেই রাজ্য সরকারি কর্মচারীদের বিষয় থেকে। দেখুন এখানে একটা কত সুন্দর ডাইলেমা। দুটো জিনিস কিন্তু বলা হয়েছে ইলেকশন কমিশনের, যে না প্রধানমন্ত্রী আবাস যোজনা, না বাংলা আবাস বাড়ি, বাংলা বাড়ি, কোনোটারটাই অ্যাকসেপ্টেড হবে না। ভারতীয় জনতা পার্টি কিন্তু একবারও বলেনি, কারণ তাতেই দুটোতেই ভুয়ো সার্টিফিকেট দেওয়া হয়েছে। ভারতীয় শুভেন্দু অধিকারী 21 অবধি তৃণমূল থেকে করেছে, তারপর বিজেপিতে গিয়ে করছে। এটা পড়ে নিন, তারপরে আরে তারপর করছে। সিএ কে পড়বে? সিএ মানি না, সিএ মানি না, এনআরসি মানি না। আপনারা তামাশাই করছেন। এক সেকেন্ড, অরিজিতের বক্তব্যটা শুনে নি। বিজেপির বক্তব্যটা একটা সুযোগ মনে ছিল না, বিজেপির বক্তব্যটা শুনে আপনারা তার প্রতিবাদ করুন। আমি আসবো বিজেপির বক্তব্য শেষ করুন। তো প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কিন্তু বিজেপি কোনো কথা বলেনি যে ওটাকে মান্যতা দিতে হবে, কারণ এটা স্বাভাবিক দুর্নীতি। অশোকদা প্লিজ দাদা কথাটা বলতে দিন, এরকম ভাবে অসুস্থ ভাবে আলোচনা। আপনি অসুস্থ ছিলেন কেন কিছুক্ষণ আগে? এখন সুস্থ হয়ে গেলেন। আপনি মিথ্যা কথা বলছিলেন, আপনি অসুস্থ ছিলেন। ও আমার সত্যি কথা শুনলে আবার অসুস্থ হয়ে যায় নাকি? আর আপনি এখন মিথ্যা বলছেন, অসুস্থ হয়ে গেছে। দাদা এবার এখানে কথা হচ্ছে যে এবার দেখুন এটা একটা খুব লজিক্যাল জিনিস। আমি এটা হওয়ার পর আমি এই যে বাংলা আবাস যোজনা, আমাদের তো পিএম আবাস যোজনা নিয়ে কোনো কথা নেই, আমরা বলিনি, কারণ আমরা জানি রিপ্রেজেন্টেটিভ অফ পিপল অ্যাক্ট এবং ভারতীয় সংবিধান অনুযায়ী
যে ডকুমেন্টগুলো অ্যালাউয়েবল সেগুলোকেই ইলেকশন কমিশন নিতে সেটা পারে। এবার 21শে জানুয়ারি থেকে 16ই ফেব্রুয়ারি সময় লাগলো না কেন? না না না, এটা কি সময় সঠিক? লাগেনি। আচ্ছা আমি এখানে একটা কথা বলি যে কেউ যারা আমরা এখানে উপস্থিত আছি দয়া করে কেউ একজন দেখিয়ে দিন যে এই যে ডকুমেন্টগুলো আবাস যোজনা বাংলার হোক বা প্রধানমন্ত্রীর হোক সেটা অ্যাপ্লিকেবল ছিল। আমি এরপরে আর কোনো কথা বলবো না, শুধু কেউ একজন দেখিয়ে দিন। নির্বাচন এবার last কথা। কমিশন কি বেতন দিয়ে বলা হয়নি? আমি একটা শেষ কথা বলি। ওরাই তো বিজেপি নির্বাচন কমিশনের দালালি করছে। বিজেপি নির্বাচন কমিশন অরিজিৎ, আমি এখানে বলে দিচ্ছি যে কথার প্রসঙ্গটা আপনি উত্থাপন করলেন সেখানে কিন্তু খুব স্পষ্টভাবে যে কটা মানে পয়েন্টের কথা বলা হয়েছিল, শর্তের কথা, সেখানে কিন্তু খুব স্পষ্টভাবেই বলা হয়েছিল যে প্রধানমন্ত্রীর মানে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের আবাস সংক্রান্ত শংসাপত্র, এই যে বক্তব্যটা এখানে সরকার কর্তৃক প্রদত্ত জমি বাড়ি বরাদ্দের শংসাপত্র, এই যে বক্তব্যটা, এটার মানে সরকার কোন কিসে দেয় বলুন? আমি একটা কথা বলি যে যে কথাটা আপনি বললেন এটার অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট টার্মটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। এটাকে এবার এটাকে যদি কেউ এক্সটেন্ড করে যে অ্যাপ্লিকেশন গুলোকে মান্যতা দিতে হবে, আমি আপনাকে ছোট জিনিস দেখাই। আমি এখানকার অধিবাসী সেটা এটা কে সার্টিফাই করছে? আপনি তো চ্যানেলে বসে এটা বলে দিতে পারেন না যে যারাই অ্যাপ্লাই করেছিল এবং এই রাজ্য সরকারের কর্মীদের মাধ্যমে এটা বাড়ি করে আবার অ্যাপ্লিকেশন ফর্মটাকে একবার দেখে আমি 10 সেকেন্ড নেব। আপনি আবাস যোজনার যদি এই যে ফর্মটা নিয়ে কথা হচ্ছে অ্যাপ্লিকেবল ফর্মটা যদি জানেন, দেখেন খুব সিম্পল সহজ ফর্ম। তাতে প্রথম 5টা জায়গায় রয়েছে কি কি দেওয়ার, নাম, পঞ্চায়েত, বিজেপি বুঝিয়ে দেবে। আমি অরিজিতের কাছে আমার একটা অরিজিৎ, এই যে আপনি বলছেন না এত সহজে বলছেন ফর্মটা দেখে বোঝা যায়, তাহলে ইলেকটোরাল অফিসারের মানে সংশয় তৈরি হয়েছিল, তাই তিনি চিঠি দিয়েছিলেন 21শে জানুয়ারি, দ্যাটস ওয়াই রিপ্লাই করেছে নির্বাচন কমিশন, সেটা 1 মাস বাদে, অলমোস্ট 5 ডেজ। এবার আমি একটু বলি, এই সংশয়টা তৈরি হওয়ার জায়গা ছিল না যদি আপনি আপনার মতো যদি সবাই বুঝতেন। হতেই পারতো ইলেকশন কমিশন এটাকে আগে ক্লারিফাই করে দিলে পরে ক্লারিফাই করে ইলেকশন কমিশন বলতে পারে। কিন্তু এই ফর্মের মধ্যে কোথাও নেই। আমাদের প্রথম অবজেকশনটা হচ্ছে যে এসআইআর এর শুনানি শেষ হওয়ার পর কেন এটা বললেন? এটা ব্যাপারটা ঠিক এরকম হলো অঙ্কুর যে আপনি একটা পরীক্ষা দিতে গেছেন, প্রশ্নপত্র নিয়েছেন, 3 ঘন্টা উত্তর দিয়ে দিয়েছেন, খাতা জমা দিয়ে দিয়েছেন, তারপর এক্সামিনার বলছেন না না ভাই 3 নম্বর প্রশ্নটা ভুল ছিল, তখন আপনি কি করবেন? অদ্ভুত কথা বলছেন। হ্যাঁ, 1 নম্বর আপনি এটা এসআইআর শেষ হওয়ার আগে কেন বললেন না? নাম্বার 2, যেটা আপনারা এখানে সবাই মিস করে যাচ্ছেন, আবাস যোজনা, সেটা প্রধানমন্ত্রীর আবাস যোজনা হোক বা বাংলার আবাস যোজনা বা ইন্দিরা আবাস যোজনা, তাকেই কিন্তু ফাইনান্সিয়াল হেল্প করা হয় যার জমি থাকে, যে জমিটা চিহ্নিতকরণ করে দেখিয়েছে যে এই জমিতে আমি বাড়ি করব, তাকেই টাকাটা দেওয়া হয়। সেই জন্যই তৃণমূলের নেতা যার নিজের দোতলা বাড়ি রয়েছে তার পাশে আবাস যোজনার পয়সা 5তলা অট্টালিকা বাড়ি তুলেছে, আপনি বলছেন তার উপর ভরসা করে এগোবে গণেশ কুমারের এটা এমন একটা চূড়ান্ত বদমাইশি, শয়তানি, বাংলার উপর অত্যাচার যে হয়ে যায়। কারণ গণেশ কুমারের মাথায় একটাই জিনিস ঘুরছে, তার রাজনৈতিক প্রভু শুভেন্দু অধিকারীর কথাটাকে রক্ষা করতে হবে, যে করে হোক 1 কোটি। আমরা তো ভাবছি কি জানেন অঙ্কুর, এরপরে 28শে ফেব্রুয়ারি হঠাৎ করে দেখা যেতে পারে মহারাষ্ট্রের ভোটার তালিকায় পশ্চিমবঙ্গে ভোট হবে, তাও করতে পারে। একটা ছোট রাজনৈতিক মহলের একাংশ বলছে এই চেঞ্জেসটা এসে গেল, এর ফলে আবার নতুন ডকুমেন্টস দেওয়ার জন্য বলতে পারে কমিশন, সেক্ষেত্রে 28 তারিখটা আরেকটু যদি পিছিয়ে যায়, সার্বিকভাবে যদি শুনানিটা আরো পিছিয়ে যায়, ভোট ঘোষণা করতে দেরি, ফলে সেই যে একটা প্রসঙ্গ উঠেছিল যে ভোট যদি 2 তারিখের মধ্যে কমপ্লিট না হয় 2 মের মধ্যে, তাহলে সেখানে রাষ্ট্রপতি শাসন হবে। বহুদিন আগে বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা এটা শুনেছিলাম, বিজেপির পক্ষ থেকে। তাহলে আপনার কি মনে হয় যে এরকম একটা ভোট পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্রে সামিল হয়েছে নির্বাচন কমিশন? না, বিজেপি বহুবার দিল্লির নেতারা বলেছে তারা রাষ্ট্রপতি শাসনের পক্ষে নয়। এখন বিজেপির রাজ্যের নেতারা অনেকে রাষ্ট্রপতি শাসন নিয়ে চিৎকার চেঁচামেচি করে না। আমাদের দলীয় অবস্থান খুব পরিষ্কার, আমরা যে কোনো অটোক্রেটিক স্বৈরাচারী রাষ্ট্রপতি শাসনের মতন ভাবনা চিন্তার তীব্র বিরোধী। স্বাভাবিকভাবে আমরা চাইবো মানুষের হয়রানি কমুক, যে মানুষের সমর্থনে সরকার নির্বাচিত হয় সেই সরকারের দায় যে অনুপ্রবেশকারী বাংলাদেশি, রোহিঙ্গা, অবৈধ ভোটার তাকে চিহ্নিত করা। সাধারণ নাগরিক কতবার রাস্তায় দাঁড়িয়ে সরকারের কাজ পালন করবে? সাধারণ মানুষ যদি হয়রানি হয়ে বারে বারে হ্যারাসমেন্টের মধ্য দিয়ে প্রমাণ করে সে ভোটাধিকার পাবে কিনা, তাহলে সরকারের প্রয়োজনীয়তা, অশোক ভট্টাচার্য, সরকারের পদত্যাগ করা উচিত। দেখুন, প্রশ্নটা হচ্ছে রাজ্যে কেন সর্বত্র একটা সাংবিধানিক জটিলতা, একটা সাংবিধানিক সংকট
তৈরি করার একটা তো চক্রান্ত আছে, এবং পিছনের দরজা দিয়ে কোনোভাবে ক্ষমতার অলেন্দে প্রবেশ করা, কখনো রাজ্যপালের কার্যালয়কে ব্যবহার করে, কখনো রাষ্ট্রপতির কার্যালয়কে ব্যবহার করে, এই কাজে বিজেপি একদম সিদ্ধহস্ত। সুতরাং এই আশঙ্কার কথা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি যে তিনি আবাস যোজনার ঘর পাবেন, আমি কেন বারবার করে অরিজিৎ দাকে জিজ্ঞেস করছিলাম বাড়ির দলিল কি গ্রাহ্যের মধ্যে পড়ে? আমার দলিল যদি না থাকে আমি পেতে পারি না। এক্স্যাক্টলি সহজ কথা। শুনি উত্তর ওই গোল গোল কথা বলে লাভ নেই। এই অশোকদাকেই আমি টিভির চ্যানেল কাপাতে দেখেছি যে এই বাড়ি আবাস যোজনায় যোগ্য নাম কেটে দিয়ে অযোগ্য তৃণমূল কর্মী এবং নেতাদের নাম ঢোকানো নিয়ে ওনাকেই আমি কথা বলতে শুনেছি। আজকে উনি এখনো বলছি অরিজিৎ দা আবার বলছি অরিজিৎ দা একজন, আজকেও একজন মহিলা ভিডিও অফিসে হরিশ্চন্দ্রপুর এই বাংলা আবাস যোজনার নাম বলতে দিন, আমি বলতে দিন, পরে কেন অ্যানাউন্স করা হলো? আমি একটা তাহলে কি আমাদের আমি আপনার কথার উত্তরটা দিয়ে দিই। আমি আপনার আমি বলতে চাইছি অরিজিৎ অন্য কথা। যদি কোনো তৃণমূলের নেতা চুরি করে শুনি প্লিজ কৌশিক দা একটা খুব আসল যুক্তিযুক্ত কথাই প্রশ্ন বলতে করেছেন দিচ্ছেন না। যে এখন কেন, এর উত্তরটা জানতে হবে। আজকে কত চাপ বিজেপির চাপ নিতে হচ্ছে, কমিশনের চাপ নিতে হচ্ছে। স্যালুট আপনাকে, আজকে যখন হিয়ারিং দুজনের চলছিল, মুখপাত্র দাঁড়ান কথাটা শেষ করতে দিন। আজকে যখন হিয়ারিং দুটো দলের চলছিল, মুখপাত্র। বিভিন্ন যাদের হাওয়াই নোটিশ ইস্যু হয়েছে তাদের কাছ থেকে ভাই, ডকুমেন্ট নেওয়া হয়েছে। দেওয়া আছে। ডকুমেন্ট নেওয়ার সময় বারে বারে ইলেকশন কমিশন বলে দিয়েছিল কোন কোন ডকুমেন্ট Hearing তো শেষ। আজকে এই নীতিশ দাস, সত্যজিৎ দাস, ডালিয়া রায় চৌধুরীর মতো ইয়ারোরা তারা ইচ্ছা করে কমিশনের ইনস্ট্রাকশন hearing ভায়োলেট তো করে শেষ। এই ডকুমেন্টগুলো নিয়ে hearing আজকে তো ক্লারিফিকেশন 14 চাইছে। আজকে বলছে 21 জন্য জানুয়ারি তো চিঠি পাঠানো হয়েছে। এক্স্যাক্টলি, চিঠিটা আগের ছিল, কিন্তু আজকের এটা ক্লারিফিকেশনটা দরকার পড়লো কেন? কারণ এই দুর্নীতিগ্রস্ত ইয়ারও বিএলওরা এই ডকুমেন্টগুলোকে জমা নিয়ে রেখেছে। ইলেকশন কমিশনকে বাধ্য হয়ে ক্লারিফিকেশন দিতে হয়েছে যে এগুলোকে নেওয়া যাবে না। আমি উত্তরটা দেবো। সামনে তো এগুলো এখন আসছে, এর আগে তো এটা আসেনি, এই ডকুমেন্টগুলো তো আগে জমা পড়েনি। এই চিঠিটাতে তো জানতে চাওয়া হয়েছিল এই ডকুমেন্টস গুলো গ্রাহ্য হবে কি হবে না, সেটা কি উত্তর দেওয়া যেত না? এটা কি লিস্টের মধ্যে একদম সহজ ব্যাপার, আমি প্রথমেই বলেছি। কেউ যদি বলে যে আমি আজকে নির্বাচন কমিশনের মুখপত্র এসেছে, কেউ যদি বলে যে আমরা ধরে নেব যে বিজেপি আর নির্বাচন কমিশন এক, যেভাবে বিজেপির প্রতিনিধি নির্বাচন কমিশনের হয়ে ব্যাটিং করছে, তোমরা তো সংবিধানই মানো না, তোমরা বন্দুকের ডগায় সংবিধানে বিশ্বাস করো। আমরা সংবিধানে বিশ্বাস করি, আমরা যেটা উচিত মনে করি সাংবিধানিক সেটাই দেখতে পাচ্ছি তাতে 65 লক্ষ নাম প্রায় বাদ যাচ্ছে। আপনারা চিন্তিত? দেখুন, আমরা একেবারেই চিন্তিত নই। তার কারণ বাংলার গণদেবতা, বাংলার জনগণ ঠিক করে নিয়েছেন যে 1 কোটি মানুষকে এসআইআর এর লাইনে দাঁড় করিয়েছেন, তাদের একটা ভোটও বিজেপি পাবে না। যারা বিজেপি ভোটার ছিল তারাও বিজেপিকে ভোট দেবে না। এটাই গ্রাউন্ড রিয়ালিটি, এটাই গ্রাউন্ড রিয়ালিটি, এটাই গ্রাউন্ড রিয়ালিটি। আপনি যুবককে লাইনে দাঁড় করানো হলো যুবশ্রীর নাম দিয়ে, তাদেরও একটা ভোট তৃণমূল পাবে না। 2 কোটি 15 লক্ষ ভোট বিজেপির থেকেই আসবে। আবার চূড়ান্ত ভোটার তালিকা দেখা যায় সেখানে কি হয়, এবং এই যে 7 জনকে সাসপেন্ড করা হয়েছে, রাজ্য সরকার এর প্রেক্ষিতে কোনো পদক্ষেপ করে কিনা সেদিকে আমাদের নজর রাখতেই হবে। আমাদের সঙ্গে আজকে এই আলোচনায় ছিলেন অশোক ভট্টাচার্য, ডক্টর কৌশিক বিশ্বাস, অরিজিৎ বক্সী, সৈকত গিরি। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।